আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের একটা সৃজনশীল সমাধান করব যশোর বোর্ড 2024 সালে। দেখো প্রশ্নটাতে কি বলা আছে। এখানে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব, যেটা সমান্তর ধারা নিয়ে কথা বলতেছে। ক নাম্বার প্রশ্ন নরমালি উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, বাট এটা কিন্তু উদ্দীপকের সাথে রিলেটেড আছে। এখানে সমান্তর ধারা কোনটা? এই যে এইটা, এই দ্বিতীয়টা তো বলেই দেওয়া আছে গুণোত্তর ধারা, তার মানে সমান্তর ধারা এইটা। এই ধারাটির দশম পদ নির্ণয় করতে বলতেছে। তো এটা খুবই সহজ একটি প্রশ্ন, যেহেতু এই ধারাটা দেওয়া আছে তোমার সমান্তর ধারা, তুমি এই ধারার এ আর ডি বের করে ফেলবো। প্রথম পদ এ, এর মান হচ্ছে 2, আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পেয়ে যাই আমরা 5। তাহলে এও পেয়ে গেলাম, ডিও পেয়ে গেলাম, এ আর ডি দুইটাই পেয়ে গেলাম। এখন আমাদের 10তম পদ বের করতে বলছে। দশম পদ মানে 10তম পদ। তো আমরা n-তম পদের সূত্র জানি, a + n-1 * d। তাহলে দশম পদের সূত্র কি হবে? n এর জায়গায় জাস্ট 10 বসবে, ঠিক আছে? এই যে n এর জায়গায় 10 বসবে। আর এর মান কি? এর মান হচ্ছে 2। এই যে এর মান আমরা 2 বের করছি। d এর মান কি? d এর মান হচ্ছে 5। এবার আমরা এটা ক্যালকুলেট করলে অ্যানসার চলে আসছে। দেখো 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? দেখছো কত উপরে চলে গেছে। তো মাঝে মাঝে ঝামেলা করে আর কি, বুঝতে পারছো? তোমরা যেরকম মাঝে মাঝে পড়ালেখা করো না, এরকম আর কি বোর্ডে ঝামেলা করে। ওকে, এই যে দেখো, সো এখানে যখন আমরা মান বসাই দিলাম, আর এইটাও তো না, ক কই, এই যে দেখো এখানে যখন আমরা মান বসাই দিলাম, 10 থেকে 1 বিয়োগ করলে 9, সাথে আছে 5, 5 নং 45, 45 এর সাথে 2 যোগ করলে 47। তাহলে অ্যানসার হচ্ছে 47। দশম পদটা হচ্ছে 47। সহজ, খুবই সহজ একটি প্রশ্ন। এবার আসো খ নাম্বার। খ নাম্বার তো এটা একটা জাতীয় প্রশ্ন, এটা আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নাই, তারপরও আমি করাই দিতেছি, ঠিক আছে? দেখো বলা হচ্ছে ওই সমান্তর যে ধারাটার কথা বলা হচ্ছে, এটার n সংখ্যক পদের সমষ্টি, যোগফল মানে সমষ্টি দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে হবে। সো সোজা হিসাব, a এর মান আর d এর মান নির্ণয় করে নিব। এরপর n সংখ্যক পদের যোগফল সমান এটা লিখবো। দেখো প্রথমে আমরা a এর মান আর d এর মান, যেটা আমরা অলরেডি ক তে পেয়েছি, a এর মান হচ্ছে 2 আর d এর মান 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5। এখন আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি জানি বলো তো? n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা জানি n/2 * 2a + n-1 * d। সো এখন আমরা তো a এর মান আর d এর মান জানি, সেটা আমরা পরে বসাবো, কিন্তু n সংখ্যক পদের সমষ্টি প্রশ্নে বলে দেওয়া আছে। এটা যদিও আমরা জানি এটা n সংখ্যক পদের সমষ্টি, কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি 2235। এই জন্য আমরা n সংখ্যক পদের সমষ্টি সমান 2235 লিখব। লিখার পরে এবার আমরা a এর মান 2 আর d এর মান 5 আমরা বসাই দিব। আমরা বের করছিলাম কতে a এর মান 2 আর হচ্ছে d এর মান 5। এবার ক্যালকুলেট করো, 2 2 4, 5 এর সাথে n গুণ করলে হবে 5n, 5 এর সাথে -1 গুণ করলে হবে -5। আর এখানে 2 ভাগ আকারে আছে, দুইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2235 এর সাথে 2 গুণ করে দেব। 2235 এর সাথে 2 গুণ করলে হবে 4470। আর এই জায়গার মধ্যে ক্যালকুলেট করো, 4 থেকে 5 বিয়োগ করলে কত হবে? -1। এখানে 5n এর জায়গায় 5n ই থাকবে, আর এখানে n এর জায়গায় n। এবার আমরা যে কাজ করব, n এর সাথে 5n গুণ করলে 5n স্কয়ার, n এর সাথে -1 গুণ করলে -n, আর 4470 এটা বাম পাশে নিয়ে আসলে -4470 হয়ে যাবে, ওই পাশে 0। এবার আমরা কি করব? মিডল টার্ম। সো মিডল টার্ম আমরা এমন দুইটা সংখ্যা গুণ করব, মানে এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যাকে গুণ করলে 4470 হয়। এই 150 আর 149, এই দুইটা সংখ্যাকে যদি গুণ করো তাহলে 4470 হয়, এবং এই দুইটাকে যদি বিয়োগ করো তাহলে 1n হয়। দেখো 150n এর সাথে 149n যদি বিয়োগ করো তাহলে 1n ই হয়। এই যে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তার মানে -1n। তো 1 তো লেখা লাগে না, মানে -n। এবার এটা থেকে আমরা কমন নেওয়া শুরু করব। তো প্রথমে এই দুইটা থেকে 5n কমন যায়। তো 5n স্কয়ার থেকে 5n কমন গেলে শুধু n থাকে। 150n থেকে 5n যদি কমন নাও তাহলে থাকবে শুধু 30। এবার এখান থেকে কমন যাবে 149, 149n থেকে 149 কমন গেলে শুধু n থাকবে। 4470 থেকে 149 কমন গেলে 30 থাকবে। এখন এটা কিভাবে বের করবো জানো? যেটা থেকে কমন নিচ্ছ এটাকে ভাগ করবা। যেমন 4470 থেকে কত কমন নিচ্ছ? 149, জাস্ট 149 দিয়ে ভাগ করো। যেটা কমন নিবে এটা ভাগ করলে অ্যানসার পেয়ে যাবো। ভাগ করলে 30 হবে, বুঝতে পারছো? এখন দেখো এখানেও n-30, এখানেও n-30, তো একটা n-30 কমন নিয়ে ফেললাম। তাহলে বাকি থাকলো কি? 5n + 149। এই যে 5n + 149। এখন হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। তাহলে প্রথমে এটা সমান 0 লিখলাম, এই যে n-30 সমান 0, তাহলে n এর মান কত হয়? 30। আবার এটা সমান 0 ধরলাম, তাহলে 5n সমান কি হবে? +149, ওই পাশে গেলে -149, আর n সমান 5 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, -149 ভাগ। তো মনে রাখবা, সমান্তর ধারার ক্ষেত্রে বা গুণোত্তর ধারার ক্ষেত্রে n এর মান কখনো ঋণাত্মক হবে না। n হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা কখনোই মাইনাস হতে পারে না, এটা সবসময় মনে রাখবা। যেমন একটা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা তুমি কি কখনো ঋণাত্মক বলতে পারবা? তুমি কি বলতে পারবা ওই ক্লাসে -5 জন শিক্ষার্থী আছে? তুমি সর্বনিম্ন বলতে গেলে বলবা যে ওই ক্লাসে কোনো শিক্ষার্থী নেই, 0। কিন্তু তুমি মাইনাস বলতে পারবা না। তেমনি পদের ক্ষেত্রে, যেমন আমি একটা ধারা লিখলাম, মনে করো 2 + 5 + 6, ছোট্ট একটা ধারা লিখলাম। এখন আমি তোমাকে যদি বলি এখানে কয়টা পদ আছে? 3টা, 1টা 2টা 3টা।
তুমি যদি আরো কমাইতে চাও তুমি কি লিখবা 2 প্লাস 5, মনে করো দুইটা পদ আছে, তাও কিন্তু তুমি 2 বলতেছো। কয়টা পদ আছে? দুইটা। যদি কোনো পদ একটা থাকে তাহলে মনে করো 2, এটা যদিও ধারা না, তাহলে কি বলবো? একটা পদ আছে। মনে করে কিছুই নাই, তাহলে হচ্ছে শূন্যটা পদ আছে। কিন্তু মাইনাস পদ কখন হয়? মাইনাস পদ কি হতে পারে? হতে পারে না, কারণ কিছু থাকলে অবশ্যই কিছু একটা হইলেও আছে, কিন্তু মাইনাস হওয়া যায় না। এখন অনেকে বলবে ভাই যদি এরকম থাকে -2 -5, আরে ভাই -2 এটা নিজেই তো একটা পদ, -5 এটা নিজেই একটা পদ, তাহলে টোটাল কটা হইলো? দুইটা পদ হয়ে গেল। দুই দুই কি বিজোড় মাইনাস ঋণাত্মক সংখ্যা না, দুই তো ধনাত্মক। তার মানে n এর মান, এই পদ সংখ্যার মান কখনো ঋণাত্মক হয় না। তো সেই জন্য এই যে এই মানটা আমরা নিব না, বলবো যে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। আমার কাছে n এর মান চেয়েছে, n এর মান হচ্ছে 30। এই হচ্ছে কথা। তো এটার অ্যানসার দেওয়া আছে আমাদের এখানে, এই যে দেখো, এই যে যা গ্রহণযোগ্য নয়, লিখে দিবা যা গ্রহণযোগ্য নয়, পাশে এটা লিখে দিবা, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তো n এর মান হচ্ছে 30। তো আমাদের খ নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। এবার আসো আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসবো। গ নাম্বার প্রশ্ন গুণোত্তর ধারা সংক্রান্ত। এই প্রশ্নটা তোমরা হয়তোবা যতগুলা বোর্ড প্রশ্ন সমাধান করছো ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নের মধ্যেই এই প্রশ্নটা দেখছো। খুবই গুণোত্তর ধারা থেকে সবচেয়ে পপুলার একটা প্রশ্ন। পুরো ধারার মধ্যে সবচেয়ে পপুলার প্রশ্ন হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। তো এখন আসো 2 নং প্রশ্ন আমরা সমাধান করি। এটা একটা গুণোত্তর ধারার, এটা দুইটা পদ দেওয়া থাকবে, দুইটা তম পদ, একটা হচ্ছে 4তম পদ দেওয়া আছে, একটা 7তম পদ দেওয়া আছে। এবার এটা থেকে তোমাকে হয় ধারা নির্ণয় করতে বলতে পারে, অথবা বলতে পারে এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, অথবা বলতে পারে এত তম পদ নির্ণয় করো। এই তিনটার প্রশ্ন যে কোনো একটা বলতে পারে। তো এখানে আমাদের ধারা নির্ণয় করতে বলছে। তো যাই হোক, কোন কোন পদ দেওয়া আছে? এটা গুণোত্তর ধারা। চতুর্থ পদ দেওয়া আছে √2/3, আর সপ্তম পদ দেওয়া আছে 4/9√3। তো আমরা এটা আগে লিখে ফেলি যে দেওয়া আছে গুণোত্তর ধারা। প্রথমে আমরা প্রথম পদ a ধরে নেই এবং সাধারণ অনুপাত r ধরে নিব। তো আমরা এখন এখানের মধ্যে দেখো, এই যে গুণোত্তর ধারার আমরা প্রথম পদকে কি ধরে নিলাম? প্রথম পদকে আমরা ধরে নিলাম যে গুণোত্তর ধারাটির প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অনুপাত হচ্ছে r। এখন প্রশ্নে চতুর্থ পদ দেওয়া আছে। ভাইয়া চতুর্থ পদ কি হবে? আমরা n তম পদের সূত্র জানি, ar⁴ গুণোত্তর ধারার ক্ষেত্রে। তাহলে চতুর্থ পদ কি হবে বলো তো? ar⁴ তো এই যে দেখো, চতুর্থ পদ কি হবে? ar⁴ 4 - 1 মানে কত? ar3। সপ্তম পদ কি হবে? ar⁴ 7 - 1 মানে কি 6, ar⁴ 6, এটা হচ্ছে সপ্তম পদ। তাহলে আমরা অলরেডি চতুর্থ পদ বের করছি ar3, কিন্তু প্রশ্নে চতুর্থ পদের মান দেওয়া আছে কত? √2/3। তার মানে এটাও চতুর্থ পদ, প্রশ্নেও দেওয়া আছে এটাও চতুর্থ পদের মান, তার মানে এটা সমান এটা, এটা 1 নং। আমরা সপ্তম পদ বের করছি ar⁴ 6, প্রশ্নে কিন্তু একটু আগে দেখলাম সপ্তম পদের মান হচ্ছে 4/9√3। তাহলে আমরা বের করছি ar⁴ 6, প্রশ্নে বলা আছে 4/9√3। আমরা কাউকেই হতাশ করব না, দুইটাকে আমরা নিয়ে বলবো যে দুইটাই সমান। ওকে, তার মানে এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং আর 2 নং সমীকরণ পেলাম। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সবসময় ভাগ করব, আর সমান্তর ধারার ক্ষেত্রে আমরা বিয়োগ করব। এখন আমরা ভাগ করব, কাকে দিয়ে কাকে ভাগ করব? যেটার পাওয়ার বেশি সেটাকে ভাগ করব, যেটার পাওয়ার কম সেটা দিয়ে। পাওয়ার বেশি কোনটা? এটার না 6 পাওয়ার, এটার পাওয়ার 3। তার মানে 2 নং এর পাওয়ার বেশি, যেহেতু আমরা 2 নংকে ভাগ করব 1 নং দিয়ে। তো আমরা এখানে লিখে দিব যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ। এই যে দেখো আমরা লিখে দিলাম যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ। এখন ভাগ করার নিয়ম কি? বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করতে হবে, ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো, এখানে বাম পক্ষ হচ্ছে ar⁴ 6, এখানে বাম পক্ষে ar3। এই যে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ, 2 নংকে 1 নং দিয়ে, তার মানে 2 নং উপরে হবে আর 1 নংটা নিচে হবে। এরপরে ডান পক্ষকে ডান পক্ষে, এটাকে ভাগ করব আমরা এটা দিয়ে। এই যে দেখো, এটাকে ভাগ করছি আমরা এটা দিয়ে। আচ্ছা, এখন আসো দেখো, এ কাটা যায়, উপরে আর কয়টা? 6টা, নিচে আর কয়টা? 3টা। যদি আমরা কাটাকাটি করি কয়টা থাকবে? আর উপরে 3টা থাকবে, এই যে r³ থাকবে, শুধু r³ থাকবে। এবার আসো এখানে লবে কি আছে? 4/9√3, সেটা আমরা লিখলাম। এবার এই যে এখানে যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে যদি গুণ দিয়ে দেই, নিচের এগুলো কি হয়ে যায়? উল্টায় যায়, 3 উপরে চলে যাবে, √2 নিচে চলে আসবে। এই যে গুণ দিয়ে দিছি, এই যে 3 উপরে চলে আসছে, √2 নিচে চলে আসছে। এবার আমরা এখানে কিছু ক্যালকুলেশন করব। চলো, ক্যালকুলেশনটা কি? কাটাকাটি। তো কাটাকাটি যদি করি, দেখো এই যে 3 9 এর কাছে কয়বার যাবে? 3 3 তার মানে এখানে 3 বার যাবে, 3√3। এখন এই যে 4, দেখো 4 কে আমরা কি বলতে পারি বলো তো? 4 মানে হচ্ছে 2 * 2, দুইটা 2 গুণ করলে কি হয়? 4 হয়। এখন 2 এর জায়গায় 2 থাকলো, এই যে আরেকটা 2 দেখতে পাচ্ছ, এই 2 কে আমি 2 না লিখে √2 * √2 লিখতে পারি। কেন? কারণ দুইটা √2 গুণ করলে 2 হয়। তো সোজা হিসাব 4 কে আমরা এটা লিখতে পারি, এই দুইটা √2 গুণ করলে একটা 2 হয়, সেই 2 এর সাথে এই 2 গুণ করলে 4 হয়। সোজা হিসাব 4 কে আমরা 2 * √2 * √2 লিখতে পারি। সো আমরা 4 কে 4 না লিখে এটাকে আমরা 2 * √2 * √2 এটা লিখতে পারি। এটা হচ্ছে 2 2 * √2 * √2 লিখতে পারি। এখন দেখো নিচে একটা √2 আছে না? এই √2 কাটা যায়। তাহলে উপরে ফাইনালি থাকতেছে কে? 2√2, নিচে ফাইনালি থাকতেছে কে? 3√3।
এই যে উপরে থাকতেছে 2√2, নিচে থাকতেছে 3√3। তার মানে আমরা আর কিউবের মান পেয়ে গেলাম কি, উপরে হচ্ছে 2√2, নিচে হচ্ছে 3√3। এখন বাম পাশে হচ্ছে আর কিউব, আমরা কিন্তু কিউব রাখতে পারবো না, আমাদের আর এর মান লাগবে। সো যেহেতু কিউব, তার মানে এই পাশেও আমাদের কিউব আনতে হবে, তাহলে কিউব কিউব কাটাকাটি করে দিতে পারবো। তো কিউব কিভাবে আনবো, দেখো এখানে একটা দুই মানে কয়টা √2, একটা 2 মানে কয়টা √2 আছে বলতো, একটা 2 মানে দুইটা √2, সাথে আরেকটাও √2 আছে, তাহলে কয়টা √2 হয়ে গেল, এখানে তিনটা। মনে রাখো উপরে তিনটা √2 আছে। এখানে একটা 3 মানে দুইটা √3, একটা 3 মানে দুইটা √3। তো এখানে দুইটা √3 আছে, পাশে আরেকটা √3, তাহলে কয়টা √3 হলো, তিনটা। তার মানে উপরে তিনটা √2, নিচে তিনটা √3, তাহলে উপরে হচ্ছে √2 আর নিচে √3, উপরে হচ্ছে তিনটা √2 ছিল। সো কিউব দিলে বুঝায় যে এটার উপর তিনটা √2 আছে, আর √3 এর উপর কিউব দেওয়া আছে, মানে এখানে টোটাল তিনটা √3 আছে, সোজা হিসাব। আর আর কিউবের জায়গায় আর কিউব। এখন কিউব কিউব আমরা কেটে দিতে পারি, আর এর মান কত দাঁড়ায় ভাইয়া, √2/√2, এই যে দেখো আর এর মান √2/√2। এতক্ষণ যুদ্ধ করে আমরা আর এর মান বাইর করছি, এখনো এর মান বাইর করিনি, এর মান এবার বাইর করতে হবে। সো এর মান কিভাবে বের করব, এই আর এর মানটা 1 নং সমীকরণে বসাই দিলে এর মান পেয়ে যাব। এই যে 1 নং সমীকরণ দেখো, 1 নং সমীকরণ হচ্ছে a আর কিউব সমান √2/3। তো আর এর মান তুমি পাইছো না, এখন আর এর মান বসাই দাও এখানে। তো এই যে দেখো এখন আমরা এই যে a আর কিউব, এই যে a আর কিউব, আর এর মান বসাই দিয়েছি, দেখছো আর এর মান কত পাইছি, √2/√3, এই জন্য √2/√3 বসাই দিলাম। a আর কিউব সমান √2/3। এই যে 1 নং সমীকরণে দেখো দেওয়া আছে কিন্তু এই যে √2/3। ওকে, এবার এটাকে ক্যালকুলেট করো, দেখবা a এর মান চলে আসছে আমাদের কাছে। এই যে এটাকে এখন ক্যালকুলেট করি আমরা, a এর মান চলে আসছে। তো ক্যালকুলেট কিভাবে করব, √2 কে কিউব করলে হয় 2√2। কেমনে ভাইয়া, √2 এর উপর কিউব মানে কয়টা √2, √2 এর উপর কিউব মানে একটু আগে বললাম তিনটা √2। তো তিনটা √2 এর মধ্যে যদি আমি দুইটা √2 গুণ করি, তাহলে কি হয়, একটা 2 হয়, আর সাথে আছে একটা √2, তার মানে 2√2 হবে। আবার এখানে আছে কি √3 এর উপর কিউব, √3 এর উপর কিউব দিলে কয়টা √3, তিনটা √3। তো তিনটা √3 এর মধ্যে দুইটা √3 গুণ করলে হয় একটা 3, আর আছে একটা √3, তার মানে 3√3 হয় যে। আর ওই পাশে যা আছে তা। এখন দেখো এখানে আমাদের এইটা দাঁড়াইলো, ঠিক আছে, এটা এখন এ কে আমি রেখে দিলাম, ঠিক আছে, এখানে এক লাইন আমি এক্সট্রা করে তোমরা বুঝতে পারবা ভালো। এ কে আমি এখানে রাখলাম ইকুয়াল। এখন ডান পাশে কি আছে, ডান পাশে আছে √2/3, ভাগ হয়ে যাবে কে, এই যে এই মানটা, এই মানটা কিন্তু এর সাথে গুণ আকারে আছে। আমি এখন এই মানটাকে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো এই 2√2/3√3 এটা ভাগ হয়ে যাবে, 2√2/3√3 এটা কিন্তু ভাগ হয়ে যাবে, এই যে ভাগ করে দিই। এবার আসো পরের লাইনে, বা এর জায়গায় এ লিখলাম ইকুয়াল লবে যেটা আছে √2/3 সেটা লিখলাম। এবার এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ দিয়ে দিই, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 3√3 উপরে চলে যাবে আর 2√2 নিচে চলে আসবে। এখন দেখো কাটাকাটি করা যায়, কে কে কাটাকাটি যায়, এই 3 আর এই 3 কাটাকাটি যায়, এই √2 আর এই √2 কাটা যায়, তাহলে উপরে থাকে √3, নিচে থাকে 2, উপরে থাকে √3, নিচে থাকে 2। এটা কিসের মান, এটা হচ্ছে a এর। এই যে দেখো a এর মান আমরা √3/2 পেয়ে গেছি। তাহলে আমরা ফাইনালি a এর মান পেয়ে গেলাম, a এর মান √3/2 আর r এর মান √2/3। ওকে, এবার আসো আমরা একটা ধারা নির্ণয় করতে হলে তোমাকে মিনিমাম তিনটা পদ বের করতে হবে, তিনটা পদ বা চারটা পদ তোমাকে বের করতে হবে। সো তিনটা পদের মধ্যে একটা পদ অলরেডি আমরা পেয়ে গেছি। একটা ধারার ক্ষেত্রে কি, প্রথমে প্রথম পদ লিখি, তারপর দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ, এরপর এগুলো যোগ করে লাস্টে ডট ডট দিয়ে দেই। তো প্রথম পদ আমরা পেয়ে গেছি কি, প্রথম পদ তো a, এই যে a এর মান আমরা পেয়ে গেছি, a এর মান হচ্ছে √3/√2। এবার আমরা দ্বিতীয় পদ বের করব। ভাইয়া দ্বিতীয় পদের সূত্র কি বলতো, দ্বিতীয় পদের সূত্র হবে ar⁻2 - 1, যেহেতু দ্বিতীয় পদ, দ্বিতীয়ের জন্য 2 হবে। এবার a এর মান কত, এই যে দেখো দ্বিতীয় পদ ar⁻2 - 1, এখন a এর মান কত, a এর মান হচ্ছে √3/2। আর এর মান কত, আর এর মান √2/√3। এখন উপরে আছে কি, আর এর উপর পাওয়ার আছে 2 - 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 পাওয়ার লেখার দরকার নাই, সেই জন্য 1 পাওয়ার লেখা হয় না এখানে। তো এখানে এই √3 কাটা যায়, উপরে হচ্ছে √2, নিচে হচ্ছে 2, কিন্তু আপনি লিখছেন কি 1/√2, কেন, দেখো ভাই উপরে হচ্ছে √2, নিচে হচ্ছে 2। সো নিচে যে 2 কে তো আমি দুইটা √2 লিখতে পারি, কারণ দুইটা √2 মানে একটা 2। সো এই √2 কাটা, তাহলে কি থাকে, 1/√2 থাকে, এই জন্য 1/√2, দ্বিতীয় পদ 1/√2। সেম ভাবে আমরা তৃতীয় পদটা বের করব। তৃতীয় পদ কি, তৃতীয় পদ হবে আমাদের এই যে ar⁻3 - 1, মানে ar²। সো a এর মান বসাই দিলাম, r এর মান বসাই দিলাম, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2। এখন দেখো √3/2 এর জায়গায় √3/2 আছে, √2 কে স্কয়ার করলে হবে 2, √3 কে স্কয়ার করলে হবে 3। এখন দেখো এই 2 কাটাকাটি যাবে, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে। 3 মানে কয়টা √3 ভাইয়া, 3 মানে এখানে একটা 3 মানে হচ্ছে দুইটা √3 আছে। তো উপরের এই √3 আর এই √3 কাটা যাবে, তাহলে শুধু থাকবে কি, শুধু √3। তাহলে উপরে আর কিছুই থাকে না, কারণ এই 2 কাটা গেছে, এই √3 কাটা গেছে, তাহলে নিচে থাকে একটা √3, উপরে কিছু নেই, মানে 1 আছে, মানে 1/√3। তাহলে তৃতীয় পদ আমরা পেয়ে গেলাম।
তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। এটা লেখার দরকার নেই, এরপর তুমি প্লাস ডট 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 দিয়ে দিবা। এটাই আমাদের ধারা, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে, কারণ আমরা জানি ধারার প্রত্যেকটা পদের মাঝখানে প্লাস চিহ্ন হবে। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই ধারাটা নির্ণয় করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা এর আগের বোর্ডগুলোতে যেগুলো 25 সাল 24 সালে ছিল সেগুলো কিন্তু আমরা সমাধান করেছি। আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।